স্যামসাং গ্যালাক্সি F22 মিড রেঞ্জের আরও একটি অপশন যাদের বাজেট কিনা 20,000 টাকার মতো রয়েছে এবং আপনি চাচ্ছেন এই বাজেটে ভালো ব্র্যান্ডের কোনো একটি স্মার্টফোন কিনবেন, তাদের জন্য একটা অপশন অবশ্যই হতে পারে। স্যামসাং গ্যালাক্সি F52 এই স্মার্টফোনটা দেশের বাজারে 664GB ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এর দামটা হলো 19,500 টাকা, মানে অলমোস্ট 20,000 টাকাই। 20,000 টাকায় এই স্মার্টফোনটা কেমন হয়েছে, লাস্ট এই কয়েকদিনের ব্যবহারের অভিজ্ঞতা কী ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই। তবে তার আগে এই স্মার্টফোনের মেইন আকর্ষণগুলো একটু জেনে নিই। এর ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাই 90Hz রিফ্রেশ রেটের একটি সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, রেয়ারে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ, দেন এই স্মার্টফোনের হার্ডওয়্যার সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও Z80, আর এর ব্যাটারিটা হলো 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এগুলো ছিল এর মেইন আকর্ষণ। এবারে আমরা এই সম্বন্ধে বিস্তারিত জানবো, তবে তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর পুরো ভিডিওটা নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। তো স্যামজনবাসী যারা এই স্মার্টফোনটি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমার ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত রকম লিঙ্ক, মোবাইল নাম্বার সব কিছুই দেওয়া রয়েছে, সরাসরি চাইলে সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। এই হচ্ছে স্মার্টফোনটি। মোবাইল ফোনটা হাতে নিয়েই আপনার একটু ভারী মনে হবে, কারণ এর ওজন আমি দেখলাম প্রায় 214 গ্রামের কাছাকাছি, যদিও বিভিন্ন ওয়েবসাইটে আরও কিছুটা কম দেখছিলাম, বাট আমি তো মেপে দেখলাম বেশি। সো এটা আসলে যে বাজেটের ফোন, সাধারণত আমরা এই বাজেটের ফোনগুলো এতটা ভারী দেখি না। ভারী হওয়ার পিছনে মেইন রিজনটা হলো এর মাঝে বড় ব্যাটারি রয়েছে, আর ফোনটা কিন্তু বেশ মোটাও। যারা খুব বেশি স্টাইলিশ ফোন পছন্দ করেন, মানে একটু পাতলা টাতলা হতে হবে, তাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু এটার বিল্ড কোয়ালিটি আবার বেশ ভালোই রয়েছে। এটা পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ড, বাট বিল্ড কোয়ালিটি যথেষ্টই ভালো, আপনি ধরলে বুঝতে পারবেন। আর ভালো বিষয় যে এর রেয়ার প্যানেলটাতে কিন্তু কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বসে না, বা যতটুকু বসে সেটাও দেখা যায় না। রেয়ার প্যানেলটাতে একটা ডেনিম টেক্সচার রয়েছে, যার ফলে একটা ভালো গ্রিপও পাওয়া যায়। এই ফোনটা কিন্তু দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, আমার কাছে রয়েছে কালোটা আর একটি ব্লু কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে। পোর্ট সাইন বাটনের ক্ষেত্রে আমরা রাইট সাইডে হোম বাটন দেখবো, যেটাই কিনা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হবে, এবং এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। একটু অ্যানিমেশন ডিলে রয়েছে, হালকা একটু স্লাইডে ডিলে করে। এর উপরে থাকছে ভলিউম রকার। ও আরেকটা ব্যাপার বলে রাখছি, এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সেটা আমার হাতের পজিশন অনুযায়ী একটু নিচে মনে হয়েছে। হ্যাঁ, এটা আরেকটু উপরের দিকে দিলে মনে হয় ভালো হতো। যাই হোক, এরপরে থাকছে ভলিউম রকার, আর ফোনটির উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। দেন লেফট সাইড আমরা দেখবো সিম কার্ড স্লট, আর নিচের দিকটাতে রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক। আর রেয়ার প্যানেলে লেফট টপে থাকছে 4টি ক্যামেরা, তার নিচে রয়েছে LED ফ্ল্যাশ লাইট। এবার যদি আমরা ফোনটার সামনের দিকটাতে আসি, সেখানে দেখতে পাই 6.4 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, এবং এই প্যানেলকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। আর এর এই যে টপে সেন্টার পজিশনে রয়েছে একটি ওই যে ওয়াটার ড্রপ নস আর কি। এই সময় দাঁড়িয়ে আমার মনে আসলে এটা কোনো একটা পাঁচল কাটআউটে, যদি ক্যামেরা কাটআউটে দেওয়া হতো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো। এই ডিসপ্লেটা যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল, অবশ্যই খুবই ভিভিড কালার দিতে পারে, এর ভিউইং অ্যাঙ্গেলও খুবই ভালো ছিল। কিন্তু দুঃখের বিষয়, এটা HD+ রেজুলেশনের। হ্যাঁ, এটা HD+ রেজুলেশনের। 20,000 টাকায় হয়তো আমরা সকলেই ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে আশা করব, বাট স্যামসাং এখানে যে কাজটা করেছে, ফুল HD+ না দিয়ে তারা সুপার অ্যামোলেড দিয়েছে, এবং সেই সাথে 90Hz দিয়েছে, এবং এদের 90Hzটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করছিল। অনেক ব্র্যান্ডের ফোনে হয়তো আমরা দেখতে পাই 90Hz থাকে, কিন্তু ওই ফিলটা পাওয়া যায় না, বাট স্যামসাংয়ের এই ফোনটা থেকে আমি ওই ফিলটা পাচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু ফুল HD+ থাকাটা আসলে আরও বেশি যুক্তিসঙ্গত ছিল। সো রেজুলেশনের একটা ঘাটতি আপনি অবশ্যই ফিল করবেন। যতই সুপার অ্যামোলেড হোক আর যাই হোক, আমরা এতটুকু দূরত্ব থেকে একটা ফোন হয়তো ব্যবহার করি, তাতে চোখে সেটা বেঁধে যাচ্ছিল, মানে একটু হলে হয়তো আপনি বুঝতে পারবেন। আবার এই ডিসপ্লেটার আমরা PPIও কম দেখছি, 274। সো এই সমস্ত জায়গায় একটু কস্ট কাটিং করা হয়েছে, বাট এর বাইরে গিয়ে যদি আপনি একটা সুপার অ্যামোলেড হিসেবে দেখেন, হ্যাঁ অবশ্যই খুবই কালারফুল একটা ডিসপ্লে পাবেন। ব্ল্যাক কালার, একদম ট্রু ব্ল্যাক কালার পাচ্ছেন। দেন এর ব্রাইটনেস অবশ্যই ভালো রয়েছে, ইভেন মোটামুটি ডে লাইটে বা বাইরেও আপনি এটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন। একদম ডিরেক্ট সানলাইটে একটু স্ট্রাগল করে, বাট ব্যবহার করার মতো ছিল। আবার টাচ রেসপন্সও ভালো পেয়েছি। এই সমস্ত বিষয় অবশ্যই ভালো, বাট দিন শেষে গিয়ে ওই HD+ রেজুলেশন, ওই বিষয়টা হয়তো অনেকের কাছেই ভালো লাগবে। শুরুতেই বলে দিয়েছিলাম, এই স্মার্টফোনটা দেশের বাজারে 6GB র্যাম এবং 64GB স্টোরেজে লঞ্চ হয়েছে, আর এর প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও Z80 অক্টাকোর প্রসেসর, এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে মালি Z52। 20,000 টাকায় মিডিয়াটেক হেলিও Z80, এটাও অবশ্যই আমরা এখন কেউই মেনে নিতে চাইবো না, সেই জায়গায় আমি কম বলবো অবশ্যই। মিডিয়াটেক হেলিও Z80-র বদলে যদি মিডিয়াটেকেরই আর একটু কোনো পাওয়ারফুল প্রসেসর দেওয়া হতো, তাহলেও কিন্তু এই প্যাকেজটা আরও দারুণ হতে পারতো এরকম জায়গা থেকে। হ্যাঁ, মিডিয়াটেক হেলিও Z80 অবশ্যই একেবারে ফেলে দেওয়ার মতো কোনো প্রসেসর না। ডে টু ডে লাইফে বা রেগুলার কাজবাজ করতে গিয়ে কিন্তু এটা ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারে, ইভেন মাল্টিটাস্কিংও মোটামুটি ভালোভাবে সামলে নিতে পারছিল এই স্মার্টফোন। 6GB র্যাম রয়েছে, যেটা এ বাজার থেকে অবশ্যই গুড এনাফ। আর One UI 3.1 থাকার সুবাদে এই প্রসেসরের সাথেও এই স্মার্টফোনের অপটিমাইজেশন বেশ ভালো ছিল, এবং সে কারণেই হয়তো রেগুলার পারফরমেন্সে এই স্মার্টফোনটা পিছিয়ে থাকবে না। কিন্তু আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, পাওয়ারফুল কিছু আপনার দরকার হয়, গেমিংয়ে এরকম বাজেটের অন্য স্মার্টফোনগুলোর মতো কিছু চান,
তাহলে অবশ্যই এটা পিছিয়ে থাকবে। তারপরেও আমরা টেস্টিং পারপাস এখানে অ্যাসপাল্ট 9 এবং সিওডি রান করেছি। অ্যাসপাল্ট 9-এ আমি টুকটাক কিছু ল্যাগি ভাব এবং ফ্রেম ড্রপ পেয়েছি লং টাইমে। ফোনটা ততটা গরম হচ্ছিল না, আর গ্রাফিক্স আশানুরূপ না পেলেও যেহেতু এটি সুপার অ্যামোলেড প্যানেল, দেখতে বেশ ভালো লাগছিল এমনিতেই। আর সিওডি রান করেছিলাম, যেটা মিডিয়াম সেটিংসে ভালোভাবে প্লে হচ্ছিল। এখানে তেমন কোনো ল্যাগের দেখা পাইনি, মাঝে মধ্যে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি। আর পাবজির কথা না হয় না বলি, ওটা চলবে, মোটামুটি চলবে আর কি। তো সব কিছু মিলে পারফরমেন্স সেকশনে বলা যায় এর প্রসেসরটা আসলে এরকম বাজেট থেকে হয়তো ঠিকঠাক না, কিন্তু এর অপটিমাইজেশন ভালো হওয়াতে রেগুলার কাজবাজে আপনি ঠিকঠাকভাবে পারফরমেন্স পেয়ে যাবেন, তাতে কোনো ধরনের ইস্যু পাবেন না। কিন্তু আপনি যদি একটু হেভি গেমার টাইপের কেউ হয়ে থাকেন বা আপনার একটু পারফরমেন্স দরকার, সেই ক্ষেত্রে অবশ্যই এটা আসলে যে বাজেটের ফোন সেই তুলনায় একটু পিছিয়ে পড়বে। ব্যাটারি সেকশনে এই স্মার্টফোনে রয়েছে 6000 mAh ব্যাটারি এবং এর বক্সে আপনি পেয়ে যাবেন 15 ওয়াটের চার্জার। 18 ওয়াট বা 20 ওয়াট হলে বেশি ভালো হতো, যদিও আমি চার্জারটি পাইনি, শুধু স্মার্টফোনে এসেছে। তো এই মোবাইল ফোনকে হয়তো ওই চার্জার দিয়ে চার্জ করতে বেশ ভালো রকমেরই একটা সময় লেগে যাওয়ার কথা, 4 ঘন্টা প্লাস লাগার কথা, কারণ 6000 যেহেতু। আর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনি আবার খুব ভালো রকমের ব্যাকআপ পাবেন। একবার চার্জ করে নিলে দেন দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। যদি হেভি ইউজার হয়ে থাকেন, অনায়াসে 7.5 ঘন্টার মতো এসিটি পেয়ে যাচ্ছেন। তার মানে বলা যায় আপনি মোটামুটি একটু হেভি ইউজার হলেও প্রায় 2 দিনের কাছাকাছি ব্যবহার করতে পারবেন। রেয়ারে 4টি ক্যামেরা রয়েছে। মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, আরও 2টি ইউজলেস সেন্সর রয়েছে। নিশ্চয়ই আপনি বুঝে নিয়েছেন কোন দুটো সেন্সর। আর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। তো রেয়ারের যে মেইন শুটার তা প্রপার লাইট পেলে ডে লাইটে বেশ ভালো রকমের শার্পনেস এবং ডিটেলস ধরে রাখার ট্রাই করে, তবে শ্যাডো ডিটেলসটা আমার কাছে কম মনে হয়েছে। ডাইনামিক রেঞ্জ আমি বলবো ওকে লেভেলের ছিল, নট সো গুড, আবার খারাপও বলা যাবে না, বাট চলে আর কি। তবে একটা ব্যাপার বেশ ভালো ছিল, এটা অলমোস্ট ন্যাচারাল ছবি দিয়ে থাকে। কালার প্রসেসিং বেশ ভালো পেয়েছি, কালার বুস্ট আপ করে বা ওয়াশড আউট টাইপের এমন বিষয় ছিল না, অলমোস্ট ন্যাচারাল টাইপের কালার আপনি পেয়ে যাবেন। সেটা আমি দেখলাম সন্ধ্যাবেলাতেও তুললেও বা একটু হেভি লাইটিং কন্ডিশনেও কালার প্রসেসিংটা বেশ ভালোই ছিল। তবে লো লাইট পারফরমেন্স এর ভালো ছিল না। লো লাইটের ছবিগুলো বেশ সফট হয়ে যায়, সেই সাথে নয়েজের দেখা তো ফ্রিতে পেয়েই যাবেন। নাইট মোড রয়েছে, যেটা অন করেও খুব একটা সুবিধাজনক ছবি পাওয়া যায়নি। আপনি এখানে পোর্ট্রেট মোড পাবেন। এজ ডিটেকশন বেশিরভাগ ছবিতেই ভালো পেয়েছি। অনেক স্মার্টফোনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে ব্লারনেসটা বা বোকে ইফেক্টটা এটা একটু আর্টিফিশিয়াল লাগে, বাট এটার ক্ষেত্রে বেশ ন্যাচারাল ছিল। সেই সাথে মেইন সাবজেক্টকেও মোটামুটি ভালোই একটা রিটোস রাখার ট্রাই করে। দেন এই স্মার্টফোনে রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যেটা না দিলেই হতো, এটা আসলে কোনো কাজের কিছু ছিল না, এর ছবির কোয়ালিটি ভালো পাওয়া যায়। তারপরে এই স্মার্টফোনে আমরা পেয়ে যাব 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, যেটা একেবারে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেলসই ধরে রাখতে পারে, তবে এরও শ্যাডো ডিটেলস ভালো ছিল না, আর এটাও লো লাইটে অবশ্যই পিছিয়ে থাকবে। তবে কালার অ্যাকুরেসির দিক থেকে কিন্তু এটাও মেইন শুটারের মতো এগিয়ে রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা জেনেছিলাম 13 মেগাপিক্সেলের শুটার, যেটাও মেইন শুটারের মতো ডে লাইটে বা প্রপার লাইটে ভালো ছবি দিতে পারলেও লো লাইটের পারফরমেন্স ভালো ছিল না, এবং এখানে ডাইনামিক রেঞ্জটা ততটা ভালো পাওয়া যায়নি। এতে প্রায় যাবতীয় প্রয়োজনীয় সমস্ত রকম সেন্সর থাকলেও দেওয়া হয়নি লাইট সেন্সর, যার ফলে এর ব্রাইটনেস কন্ট্রোলটা খুব একটা ভালো পাওয়া যায়নি, অটো ব্রাইটনেস। সো এইটা আসলে কেন মিস করলাম জানি না, এটা থাকা উচিত ছিল। তো এই ছিল মোটামুটি স্যামসাং গ্যালাক্সি A52। এবারে যদি এই স্মার্টফোনের খারাপ দিক এবং ভালো দিক দুটাকে দুপাশে রাখি এবং প্রথমেই আমরা খারাপ বা এর ল্যাকিংসগুলো নিয়ে আলোচনা করি, তাহলে শুরুতেই বলবো হয়তো এর ডিজাইনটা বা এর ওয়েটটার কারণে অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, আবার ফোনটা একটু মোটাও। তারপরে HD+ রেজুলেশন, যেটা হয়তো 20,000 টাকা বাজেটে অনেকেই মেনে নিতে পারবে না। আর যাদের একটু হেভি পাওয়ারফুল কিছু দরকার, প্রসেসর পারফরমেন্স, তাদের কাছে হয়তো এটা মনে হতে পারে না, এটা আমার জন্য ঠিক না। বাট ভালো দিকে আমরা দেখতে পাই এই স্মার্টফোনে একটি সুপার অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত। দেন এই মোবাইল ফোনের ক্যামেরা, মেইন ক্যামেরা, সেটা বলা যায় এই বাজেটে অ্যাভারেজ বা মাঝে মাঝে একটু বেটার রেজাল্ট করছিল। দেন এর যে ব্যাটারি ব্যাকআপ, সেটা অবশ্যই ভালো ছিল। তো এই বিষয়গুলো কিন্তু পজিটিভ দিক হিসেবে থাকে, আর দিন শেষে এটা স্যামসাংয়ের ফোন, তাদের একটা ব্র্যান্ড ভ্যালুও রয়েছে, আর অপটিমাইজেশনটা সেটা খুবই ভালো ছিল। সো এই হচ্ছে পজিটিভ দিক। এখন আপনাকে নির্ধারণ করতে হবে আমি কী চাই। তো আপনার যদি মনে হয় HD+ রেজুলেশন আমার কাছে কোনো ম্যাটার করে না, আর এর যে পারফরমেন্স সেটা নিয়েও আমি সন্তুষ্ট রয়েছি, আমার স্যামসাংয়ের ফোন দরকার বা ভালো একটা ব্র্যান্ডের ফোন দরকার, দেন অবশ্যই এটা আপনি চয়েস করতে পারেন। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে কোন ডিভাইসের রিভিউ চান সেটাও কমেন্টস করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের আরও একটি নতুন ভিডিওতে।